স্বাধীন ভারতের দিল্লিতে সর্বপ্রথম 1957 সালে তৈরি হয় জনসংখ্যা গবেষণা কেন্দ্র, যেখানে ভারতের জনসংখ্যা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজ আমরা ভারতের অসম জনসংখ্যার বন্টন নিয়ে আলোচনা করব। দেখো, জিওগ্রাফিতে একটা কথা আছে, দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য রেইনফল ম্যাপ। অর্থাৎ ভারতে বৃষ্টিপাতের বন্টনের উপর জনসংখ্যার তারতম্যতা নির্ভর করে। তবে শুধুমাত্র বৃষ্টিপাতই না, বৈচিত্র্যময় ভারতবর্ষের সব কিছুই বৈচিত্র্যে ভরা। যেমন বিভিন্ন প্রকার জলবায়ু, ভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক গঠন, বিভিন্ন রকমের মাটি ও নদ নদীর আধিক্য ইত্যাদি। এছাড়া বিভিন্ন অর্থনৈতিক কারণ ও ধর্মীয় সামাজিক কারণের জন্য সর্বত্র জনসংখ্যা সমান হয় না। অবিভক্ত ভারতে 1871 সালে সর্বপ্রথম জনগণনা করা হয়। জানো, প্রতি 10 বছর অন্তর আমাদের দেশের জনগণনা করে চলেছে সেন্সাস কমিশন অফ ইন্ডিয়া। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল প্রায় 121,1,93,422 জন। বহুকাল ধরেই চীনের পরে জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিগণিত হয়েছে। কিন্তু 2023 সালের 24শে এপ্রিলের প্রাথমিক গণনায় জনসংখ্যার দিক থেকে ভারত প্রথম স্থান অধিকার করেছে। জানো, 1951 সালে ভারতের জনসংখ্যা ছিল প্রায় 36,10,88,090 জন, যা ধীরে ধীরে 2011 সালে এসে হয়েছে 121,1,93,422 জন। তবে বিজ্ঞানীরা অনুমান করেছেন 2031 সালে জনসংখ্যা হবে প্রায় 150 কোটি এবং 2051 সালে তা 170 কোটিতে গিয়ে দাঁড়াবে। বর্তমানে উত্তরপ্রদেশ ভারতের জনবহুল রাজ্য। এছাড়া বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানায় জনসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে দেখো, একটি বিশেষ এরিয়াতেই জনসংখ্যার আধিক্য রয়েছে। বলা হয় ভারতের 50% জনসংখ্যা এই অঞ্চলেই লক্ষ্য করা যায়, কারণ এই অঞ্চলে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী, যেখানে নদীবাহিত পলি সঞ্চিত হয়ে গঠিত হয়েছে উর্বর সমভূমি, যা কৃষিকাজের খুবই অনুকূল। তাই স্বাভাবিকভাবেই এখানে জনসংখ্যা বেশি। অন্যদিকে বরফাবৃত হিমালয় পার্বত্য অঞ্চলে জনসংখ্যা খুবই কম। আবার খাড়া ঢালযুক্ত বন্ধুর ভূমি ও ধসযুক্ত এলাকাতেও জনসংখ্যা কম হয়। সিন্ধু নদ, তোমাদের নিশ্চয়ই মনে আছে, প্রাচীনকালে এই সিন্ধু নদকে কেন্দ্র করেই বিকাশ ঘটেছিল হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার। আর ভারত যেহেতু নদীমাতৃক দেশ, তাই নদী তীরবর্তী অঞ্চলে অনেক জনবসতি গড়ে ওঠে। কারণ নদী অববাহিকা অঞ্চলে পলি সঞ্চিত হয়ে উর্বর পলি মৃত্তিকার সৃষ্টি হয়েছে। এছাড়া জমিতে জলসেচ, জলপথে পরিবহন, জলবিদ্যুৎ উৎপাদন ও মৎস্য চাষকে কেন্দ্র করে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, নর্মদা ইত্যাদি নদীর অববাহিকাগুলি অধিক মানুষের আবাসস্থল। আবার রাজস্থানের বালিময় পাথুরে মৃত্তিকাযুক্ত অঞ্চলে পানীয় জলের অভাব ও
অত্যধিক উষ্ণতার কারণে এখানকার জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে অত্যধিক তুষারপাতের কারণে স্বল্প জনবসতি গড়ে উঠেছে। আবার দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলের দুর্গম স্থানেও জনসংখ্যা কম। আবার দেখো, গঙ্গা নদীর পলিগঠিত সমভূমি ছাড়াও পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চলেও জনসংখ্যা বেশি, কারণ এই মাটি চাষের খুবই আদর্শ, যা কার্পাস, চীনাবাদাম ও আখ চাষের অনুকূল। এই রকম গভীর অরণ্যগুলি থেকে প্রচুর পরিমাণে বনজ সম্পদ পাওয়া গেলেও দুর্গম পরিবেশের কারণে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় বনভূমি, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের ঘন চিরহরিৎ বনভূমি ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঘন অরণ্যে জনসংখ্যা খুবই কম। অন্যদিকে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় এখানকার জনবসতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত কারণগুলি ছাড়াও বেশ কিছু অর্থনৈতিক কারণও জনসংখ্যা বণ্টনের বৈষম্যতার জন্য দায়ী। যেমন পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চল, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পাঞ্চল ও দুর্গাপুর আসানসোলের লৌহ ইস্পাত শিল্পাঞ্চলে শিল্পের দ্রুত প্রসার এবং কর্মসংস্থানের চাহিদায় মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। আবার উন্নত সড়কপথ ও রেলপথযুক্ত এলাকায় জনসংখ্যা বেশি। ভারতের পর্যটন শিল্পকে কেন্দ্র করে বেশ কিছু স্থানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেমন সিমলা, দার্জিলিং ও উটির মতো পাহাড়ি অঞ্চল। আবার মধ্যপ্রদেশের খাজুরাহো ও মহারাষ্ট্রের অজন্তা ইলোরার মতো স্থাপত্য শৈলীর জন্য এখানে জনসংখ্যার আধিক্য লক্ষ্য করা যায়। আবার সমুদ্র সৈকতের সৌন্দর্যের আকর্ষণে বহু মানুষের ভিড় জমে দীঘা, পুরী, গোয়া, বিশাখাপত্তনম ইত্যাদি স্থানে। আবার মানুষের শহরমুখী প্রবণতা ও জীবিকা নির্বাহের টানে মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাইতে প্রচুর মানুষের সমাবেশ ঘটে। আবার বেনারস, হরিদ্বার, পুরী, আজমির ও তিরুপতির মতো তীর্থস্থানগুলিতেও ধর্মীয় কারণে মানুষের ভিড় বাড়ছে। অন্যদিকে দিল্লি ও পাটনার মতো ঐতিহাসিক শহরেও জনসংখ্যা অনেক বেশি। শুধু তাই না, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে বহুকাল থেকেই নালন্দায় প্রচুর মানুষের আনাগোনা ঘটে। বর্তমানে শান্তিনিকেতন ও আলিগড়ের মতো শিক্ষাকেন্দ্রে প্রচুর শিক্ষার্থীর সমাগম ঘটে চলেছে। তাহলে দেখলে তো, বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি কিভাবে দেশের জনবণ্টনের তারতম্য ঘটিয়েছে।